নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। 1 ঘন্টা আমার সঙ্গে এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা দেখব এবিপি আনন্দের একাধিক এক্সক্লুসিভ রিপোর্ট এবং তার আগে আপনাদের জানাবো যে সারদা কাণ্ডে কার্যত ঠক বাঁচতে গাঁও উজাড় হওয়ার অবস্থা। প্রভাবশালী যোগ খুঁজে পায়নি রাজ্য পুলিশ, কিন্তু সিবিআই তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে প্রভাবশালী যোগ একের পর এক সামনে আসছে। এমনকি শস্যের মধ্যে প্রভাবশালী ভূতেদেরও দেখা মিলছে। আমাদের এই পর্বের প্রশ্ন দেখুন, সুদীপ্তর গাড়ি সওয়ারি মন্ত্রী, সিবিআই দ্বিতীয় চার্জশিটে কার কার নাম থাকতে পারে? আমার এই পর্বের বক্তারা আছেন অরুণাভ ঘোষ, আইনজীবী এবং কংগ্রেস নেতা, আছেন বিজেপি নেতা রিতেশ তিওয়ারি, আছেন সমী রাইত, শিল্পী এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখব সেই এক্সক্লুসিভ রিপোর্ট যা বলছে যে সিবিআই এর হাতে একটি রেজিস্টার এসেছে, গাড়ির রেজিস্টার, সেখানে চমকে দেওয়ার মতো তথ্য। কি সেই তথ্য দেখুন। আছে গৌরী সেন চিন্তা কি, সুদীপ্তর গাড়ির সওয়ারি মন্ত্রী, তখন সারদার রমরমা। সাধারণ মানুষের থেকে তোলা টাকায় সুদীপ্ত সেনের ভান্ডার ফুলে ফেঁপে উঠছে। মধুর ভাগ নিতে হাজির মৌমাছিরাও। মৌচাক ভাঙতেই সেরকমই একের পর এক মৌমাছিদের খোঁজ পাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সুদীপ্ত সেনের মিডল্যান্ড পার্কের অফিসের টানা 3 দিন তল্লাশি চালিয়ে যে একাধিক হার্ড ডিস্ক এবং নথি উদ্ধার হয়েছিল, তার মধ্যে থেকেই মিলেছে একটি রেজিস্টার, সারদার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের খাতা। এই রেজিস্টারেই নথিভুক্ত হতো সারদার কোন গাড়ি কার জন্য পাঠানো হচ্ছে, গাড়ির নম্বর কত, ড্রাইভার কে, কবে গাড়ির জন্য কত তেল নেওয়া হচ্ছে, এরকমই নানা তথ্য। রেজিস্টারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎই গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। আরে, এ তো সারদার গাড়ির সওয়ার হিসেবে মন্ত্রীর নাম। সিবিআই সূত্রে খবর, রেজিস্টার খতিয়ে দেখে তারা জানতে পেরেছেন এক মন্ত্রীকে একটি স্করপিও গাড়ি চড়ার জন্য দিয়েছিলেন সুদীপ্ত সেন। ওই মন্ত্রী প্রায় সর্বক্ষণ তা চড়তেন। মন্ত্রীর জন্য বরাদ্দ গাড়ির ড্রাইভারের বেতন থেকে শুরু করে তেল সব খরচই জোগাতেন সুদীপ্ত সেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গোয়েন্দারা এও জানতে পেরেছেন ওই গাড়ি চেপেই মন্ত্রী বসাই মাঝে মধ্যে আসতেন মিডল্যান্ড পার্কের অফিসেও। সিবিআই সূত্রে খবর, সুদীপ্ত সেনের দাবি, শুধু সর্বক্ষণের জন্য গাড়ি পেয়েই সন্তুষ্ট হননি ওই মন্ত্রী। মাঝে মধ্যেই তিনি ফোন করে টাকাও চাইতেন। সেই মতো বিভিন্ন সময় গাড়ির ড্রাইভারদের হাত দিয়ে সেই টাকা মন্ত্রীর কাছে পৌঁছে দিতেন সুদীপ্ত। গাড়ির চালকরাও এই কথা স্বীকার করেছেন বলে গোয়েন্দা সূত্রে খবর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। অরুণাদা, প্রথমেই আইনজীবী হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে কোর্ট অফ লয় এই রেজিস্টার, যেখানে একেবারে তারিখ ধরে কত কিলোমিটার গাড়িটা চলেছে, কত টাকা তেল ভরে, মানে কতটা ইম্পর্টেন্ট? দুটো পার্ট আছে, একটা হলো ইউজিং সামবডিজ ভেহিকল, আর একটা হলো সিবিআই যেটা করছে। সিবিআই এখন অনেকটা প্লেইং টু দি গ্যালারি হয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি। ওকে, মানি ট্রেডটা কে নিয়েছে, 1 কোটি 5 টাকা 10 টাকার পিছনে দৌড়চ্ছে। উই আর ইন্টারেস্টেড যে কে কে সুযোগ সুবিধা নিয়েছে এদের এক্সপোজ করা, নো ডাউট। এখন ধরো পলিটিশিয়ানরা গাড়ি ব্যবহার করছে, আমি খুব কম পলিটিশিয়ান আছে যারা নিজের গাড়ি নিজে ব্যবহার করে, যারা সরকারি পদে থাকেন তাদের ইনক্লুড করছেন, মানে করছি আমি। কেন অ্যাসেম্বলিতে যখন সুভাষ চক্রবর্তী 5 বছরের ট্যাক্স ঠিক করলো, আমি অপোজ করেছিলাম, তো সাংবাদিকরা কেউ চাপেনি। সেকেন্ড ইয়ারে যখন ট্যাক্স দেবার পর হই হই পড়ে গেল, এবং আমি যাকেই জিজ্ঞেস করছি অ্যাসেম্বলিকে, আপনি গাড়ির ট্যাক্স দিয়েছেন 30,000 35,000 করে 5 বছরের ট্যাক্স, বলো কি ট্যাক্স ভুলে গেছে। মানে কেউ দেখলাম গাড়ি যেটা চড়ে আসছে, মানে অ্যাক্রস দি পার্টি লাইন, তারা কিন্তু অন্যের গাড়ি চাপে। এখন এই যে মিঠুন চক্রবর্তী অ্যাডমিটেডলি 19 লক্ষ টাকা করে পেত, শতাব্দী রায় পেত, তারা তো স্বীকার করেছে, অপর্ণা সেন নিয়েছে। এখন এই সিবিআইয়ের কাজটা হবে এই টাকাটা যারা নিয়েছে, এবং এরাও যেহেতু কনসেনসিয়াস সিটিজেন, এদের উচিত এই টাকাটা ফেরত দিয়ে দেওয়া। সুভাপ্রসন্নবাবু ফেরত দিয়ে দিন টাকাটা, যেটা 6 কোটি যদি পাই, অ্যাডমিটেড এমন ফেরত দিন, তারপর মামলা হবে। আপনি যার কথা বলছেন, সিবিআই এর বক্তব্য যে তিনি অ্যাকাউন্ট ডিটেইলস অবধি দিচ্ছেন না, অ্যাকাউন্ট নাম্বার অবধি দিচ্ছেন না, টাকা ফেরত দেওয়া তো অনেক দূরের ব্যাপার। দেখো, দুটো জিনিস আছে। আমি একটা ট্যাক্স ফাঁকি দিয়েছি ফ্রম ভেরিয়াস, অরুণাভ ঘোষ রোজগার করে অনেক ট্যাক্স ফাঁকি দিয়েছে এক জিনিস। আর সারদা, সিবিআই ইজ মেন্ট ফর সারদা। তুমি ইনকাম ট্যাক্সে ধরো ঠিক আছে, কিন্তু সারদার টাকা যেটা গরিবের টাকা, সেই টাকাটা যেটা অ্যাডমিট করছে, সেই টাকাটা আগে ফেরত দিয়ে তারপর যা করার করুক সে। আমি মানে সাধুবাদ দেবো ইডি ডিপার্টমেন্ট, মানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে। এখন অব্দি যে কটা প্রপার্টি 200 কোটি 300 কোটি 400 কোটি পেয়েছে, এটা কিন্তু ইডি পেয়েছে। ইডি ধরে পরের পর সম্পত্তি ক্রোকও করা হচ্ছে, ক্রোকও করছে পাশাপাশি, গতকালও হয়েছে। আমি দ্রুত একবার দর্শকদের দেখাবো যে সিবিআই এর ক্ষেত্রে, জেরার ক্ষেত্রে একটা বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কার্যকর হবে নভেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে। কি সেই পরিকল্পনা দেখুন।
সুদীপ্ত সেন জেলে ঢোকার সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইয়ে সারদার গাড়ি চড়া বন্ধ হয়ে গিয়েছে। ফোন করে টাকা চাওয়াতেও ইতি টানতে হয়েছে। কিন্তু পুরনো কীর্তির মাসুল তো গুনতেই হবে। তাই সিবিআই সূত্রে খবর, খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট মন্ত্রীকে সারদা কর্তার সামনে বসিয়ে জেরা করা হতে পারে। ওড়িশার সারদা সংক্রান্ত একটি মামলায় নভেম্বরের শুরুতেই সুদীপ্ত সেনকে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই। তখনই সুদীপ্তের সঙ্গে ওই মন্ত্রী এবং এক সর্বভারতীয় নেতাকে আলাদা আলাদাভাবে মুখোমুখি বসে জেরা করা হতে পারে। সূত্রের খবর, সর্বভারতীয় নেতাকে গোয়েন্দারা যে প্রশ্নগুলি করতে পারেন সেগুলি হলো, সুদীপ্ত সেনের সঙ্গে কবার দেখা হয়েছে ও বৈঠক হয়েছে, সুদীপ্ত সেনের সঙ্গে নিজাম প্যালেসে কেন বৈঠক করেছিলেন, সুদীপ্ত সেন পালাবার পর ফোনে তাঁর সঙ্গে কথা হতো, নিজাম প্যালেসে কেন সিবিআই অফিসারের সঙ্গে বৈঠক করেছিলেন, সুদীপ্ত সেনের কাছ থেকে কি টাকা নিয়েছেন, সুদীপ্ত সেনের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা নিয়েছেন, সারদার দুটি সংবাদপত্রের মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে কি ভূমিকা নিয়েছিলেন, কেন নিয়েছিলেন। মন্ত্রীকে সিবিআই যে সম্ভাব্য প্রশ্নগুলি করতে পারে সেগুলি হলো, সুদীপ্ত সেনের গাড়ি কেন চড়তেন, সুদীপ্ত সেনের মিডল্যান্ড পার্কের অফিসে কেন যেতেন, সুদীপ্ত সেনের কাছ থেকে কি টাকা নিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে সারদার প্রশংসা কেন করতেন, সারদার বিপুল জমি কেনার ক্ষেত্রে কি ভূমিকা ছিল। যদিও সারদার দ্বিতীয় চার্জশিটে এই রাজনীতিবিদদের নাম থাকার সম্ভাবনা কম বলেই সিবিআই সূত্রে খবর, কারণ গোয়েন্দারা প্রথমে সারদার বিপুল অঙ্কের টাকা কোথায় গিয়েছে মূলত তারই খোঁজ চালিয়েছেন। সেই মতো চার্জশিট দাখিল করা হচ্ছে। এরপর তারা কোমর বেঁধে নামবে কারা মূল ষড়যন্ত্রকারী এবং কোন কোন প্রভাবশালী সারদার থেকে সুবিধা নিয়েছেন তার হদিশ পেতে। তাই রাজনৈতিক প্রভাবশালীদের নাম তৃতীয় চার্জশিটে থাকার সম্ভাবনা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সমিতা, এর সঙ্গে আরেকটা তথ্য আমি যোগ করতে চাইব। এই যে ওড়িশার একটা কেসে সুদীপ্তকে আবার হেফাজতে নিচ্ছে সিবিআই, এবং তার সঙ্গে শুধু যে রাজনৈতিক নেতাদের মুখোমুখি বসাবেন না, বিদ্বজ্জনদের মুখোমুখি বসানোর পরিকল্পনা আছে। অর্থাৎ খুব পরিষ্কার করে আমি বলতে চাই যে বিদ্বজ্জনদের ক্রেডিবিলিটি কোথায় রইল? টাকা খেয়েছো, ফেরত দাও। না, আমি এটুকু বলতে পারি যে এটা সত্যি, মানে এটা দুর্ভাগ্য আমাদের বাংলার, বিশেষ করে যেহেতু বাংলায় ঘটনাটা ঘটেছে মেনলি, যে আমাদের যারা ইন্টেলেকচুয়াল সোসাইটি, যাদেরকে মানুষ বিশ্বাস করেন এবং যাদের একটা সময় এই পরিবর্তনের জন্যে একটা বিশাল রোল ছিল, তাদের অনেকেই, একজন দুজন নয়, অনেকেই দেখতে পাচ্ছি আমরা। না, মানুষ তো ভাববে যে রোল ছিল তাই পে করতে হয়েছে। না, সেটাই আমি আসছি যে না, সেটাই বলছি আমি, যে এখন মানুষ পরিষ্কার, মানুষের কাছে কতগুলো জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যে তাদের অবস্থানটা এমন একটা জায়গায় যে পরবর্তীকালে আমি অ্যাপার্ট ফ্রম, আমি ধরে নিচ্ছি টাকা নেওয়া, টাকা খাওয়া, আমি সেটাও ধরছি না, আমি তারও বাইরে যাচ্ছি। যখন দেখা গেল যে পরিবর্তনটা, যে পরিবর্তন বাংলার মানুষ চেয়েছিল, তার যখন উল্টো এফেক্ট হতে শুরু করলো, এবং তখন বেশ কিছু বুদ্ধিজীবী যারা আগেও লড়াইটা করেছিলেন বা পথে নেমেছিলেন, তারা কেউ নির্বিকার হয়ে গেলেন, নিশ্চুপ হয়ে গেলেন, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা উল্টো স্টেটমেন্ট দিলেন, সমর্থন। একটা রেপের ক্ষেত্রে তারা পার্সপেক্টিভ দেখাতে শুরু করলেন। এই যে একটা, এবং তার মধ্যে বেশ কিছু নাম যারা মূল্য পেয়েছেন, কেউ টিকিট পেয়েছেন, কেউ পথ পেয়েছেন। হ্যাঁ, আমি শুনেছি এটাতে কি হলো, এটাতে যেটা হলো যে মানুষের আর বিশ্বাস করার জায়গাটা রইল না। অর্থাৎ সাধারণ মানুষ যাদেরকে, কেন পলিটিশিয়ানদের অনেক সময় বিশ্বাস করতে পারছেন না। আজকে ভারতবর্ষে যে পলিটিক্সের অবস্থা, সেখানে প্রত্যেকেই একরকম কথা দিচ্ছেন, কাজটা করছেন অন্যরকম। এটা আগেও দেখেছি, এখনো দেখছি, ভবিষ্যতে কি হবে আমি জানি না, তবে ভবিষ্যতে ভালো হলে খুব ভালো, কিন্তু এইরকম হওয়াটা হয়তো স্বাভাবিক, এরকম যা দেখতে পাচ্ছি। সেইখানে দাঁড়িয়ে যখন মানুষ কিছু আশার আলো দেখেছিলেন, যে যারা সমাজে চিন্তাশীল ব্যক্তি, তারা বিভিন্ন রকম ভালো ডিসিশন নিচ্ছিলেন, এখনো আছে, নেই আমি বলবো না, ডেফিনেটলি একটা পার্ট এখনকার, এরা যে এখনো সংখ্য বসে আছে, এখনো অনেকে আছেন, আমি নামগুলো বললে এখনো অনেকে আছেন। সুতরাং ওইটাই একটা পজিটিভ সাইড। অথচ আমি বলছি, আমি দুঃখের সাথে বলছি যে তারা এত নির্লজ্জভাবে, এবং এমনও আছে, এমনও ইন্টেলেকচুয়াল রয়েছে যে যাদের আমরা ইন্টেলেকচুয়াল বলি, বা আমাদের জ্ঞান বুদ্ধিতে যেটুকু পড়াশুনো আমরা প্রত্যেকেই করেছি, তাতে বুঝি এই লোকগুলোকে আমরা চিন্তাশীল ব্যক্তি, কেউ প্রফেসর, কেউ কবি, হ্যাঁ, কেউ সাহিত্যিক, কেউ নাট্যকার, তারা যখন কিছু ভেস্টেড ইন্টারেস্টের জন্য, আমি বলতে বাধ্য হচ্ছি, তারা যখন দেখা যাচ্ছে যে সমাজ, তারা আগের একটা অন্যায়কে তারা তখন সাপোর্ট করেছেন, প্রতিবাদ তো করেনি, সাপোর্ট করেছেন, এবং তখন দীর্ঘদিন আমাদের সাথে টেলিভিশনে তাদের সাথে বাকবিতণ্ডা হতো। পরবর্তীকালে আমরা যখন বর্তমান সরকারের যেগুলো খারাপ কাজ, যেটার বিরোধিতা করছি, সরকারের বিরোধিতা করার জন্য করছি না, কিন্তু পারুয়ে যে হত্যা হয়েছে তার নিন্দা করছি, তখন তারা আজকে দেখা যাচ্ছে সেই সমস্ত সময় তারা উল্টে গিয়ে তাদের পাশেই দাঁড়াচ্ছে,
এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এবং যারা আমরা যারা এগেনস্টে কথা বলছি আমাদের এগেনস্টে নানা রকম কথা বলছি। এই যে একসাথে অর্থ নেওয়া, এবং খুব আরো হাস্যকর, এটা মানুষকে জানার দরকার, তাদের একটা সর্দি হলে পর্যন্ত গিয়ে বেলভিউতে ভর্তি হয়ে যাচ্ছে। এই যে অর্থাৎ এই ধরনের ফেসিলিটি নিতে অব্দি তারা ছাড়ছেন না। সুতরাং এগুলো লজ্জার, এগুলো নিন্দনীয়, এবং আমি মনে করি দোষী সে ইন্টেলেকচুয়াল হোক, সে একজন রাজনৈতিক কর্মী হোক, সে একজন জেনারেল সিভিলিয়ান হোক, আমার কথা হলো আইন আইন, দোষী যিনি তিনি দোষী, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। আইন যেন আইনের পথেই চলে। Kalyani's Nature Pure Presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure Presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আমি রিতেশের কাছে যাব, তার বিশেষ করে যাব তার কারণ রিতেশের দল এখন কেন্দ্রীয় সরকারের ক্ষমতায়। আতঙ্কের আরেকটা বিষয়ও আছে যা কিন্তু এই সিবিআই তদন্তে উঠে এসেছে, সেটা হচ্ছে গোটা দেশের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যে সংস্থা, সেই সেবি। শস্যের মধ্যে ভূত কথাটা যে জন্য এই অনুষ্ঠানের শুরু থেকে বলছি, সেই সেবির সঙ্গে কি সুদীপ্ত সেনের কোনো ধরনের অসাধু চক্র গড়ে উঠেছিল? এই কথা উঠছে তার কারণ সুদীপ্ত সেনের চিঠিতে এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে নিতু সরকার। সেই নিতু এবং সেবির কানেকশনের কথা ছিল, সেখানেই বিস্ময়ের মুখে পড়েছেন সিবিআই অফিসাররা। তার কারণ সত্যি সত্যি সেবির রেজিস্টারে দেখা যাচ্ছে একাধিকবার সুদীপ্ত সেনকে ফিজিক্যালি নিয়ে গিয়ে সেবির অফিসে ঢুকিয়েছিলেন এই নিতু। রেজিস্টারে একাধিক দিন দুজনেরই স্বাক্ষর। দেখুন, সারদাকাণ্ডে দ্বিতীয় চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। তার আগে তাদের হাতে বিস্ফোরক তথ্য। সর্ষের মধ্যেই ভূত। সিবিআই এর সন্দেহ খোদ সেবির মতো আর্থিক নিয়ামক সংস্থার কয়েকজন আধিকারিকও সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারেন। সিবিআই এর এই সন্দেহ গাঢ় করেছে সেবির অফিস থেকে উদ্ধার হওয়া একটি ভিজিটার্স রেজিস্টার বুক। কি আছে সেবির অফিসের এই রেজিস্টার বুকে? এখানেও মিলেছে বিস্ফোরক তথ্য। সিবিআই সূত্রে খবর, রেজিস্টার বুক খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন সুদীপ্ত সেনকে নিয়ে একাধিকবার সেবির অফিসে গিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নিতু। সারদা কর্তাকে নিয়ে নিতু কেন সেবির অফিসে গিয়েছিলেন? তাহলে কি সুদীপ্ত সেনের অভিযোগই ঠিক? সিবিআইকে লেখা চিঠিতে তিনি দাবি করেছিলেন, 2010-এ সেবির একটি চিঠি পাই, খুব ভয় পেয়ে যাই আমি। সেই সময় দেবব্রত সরকার ওরফে নিতু, যিনি ইস্টবেঙ্গল ক্লাবের ডিফ্যাক্টো সচিব, তাঁর সঙ্গে আমার দেখা হয়। তিনি বলেন সেবির শীর্ষ কয়েকজন আধিকারিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। দেবব্রত আমায় আশ্বস্ত করেন দাবি মতো টাকা দিতে পারলে তিনি সেবির বিষয়টি সামলে দেবেন। সারদা কর্তার এই দাবি আরও জমি পেয়েছে দেবব্রত সরকারের সিঁথির বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি ঘিরে। সূত্রের খবর, সুদীপ্তকে পাঠানো সেবির ও সেবিকে পাঠানো সুদীপ্তর বেশ কয়েকটি চিঠির প্রতিলিপি নিতুর বাড়িতে পেয়েছেন তদন্তকারীরা। এই প্রেক্ষাপটে সারদাকাণ্ডে পেশ করতে চলা দ্বিতীয় চার্জশিটে তাঁর নাম থাকতে পারে বলে সূত্রের খবর। দ্বিতীয় চার্জশিটে নাম থাকতে পারে তৃণমূল নেতা রজত মজুমদার এবং ব্যবসায়ী সন্ধীর অগ্রওয়ালেরও। প্রথম চার্জশিটের মতো দ্বিতীয় চার্জশিটেও সুদীপ্ত দেবযানী ও কুণালের নাম থাকার সম্ভাবনা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। রিতেশ, আতঙ্কের জায়গা দুটো। একটা হচ্ছে মানুষ কার ওপর ভরসা করবে, যেটা কেন্দ্রীয় সংস্থা যাদের এই কাজ বন্ধ করার কথা, তাদের সঙ্গে সুদীপ্ত সেনের মিটিং হচ্ছে না। দেখুন, সমস্ত দপ্তরেই দুর্নীতিগ্রস্তরা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এক নম্বর বিষয়, সেবির কোনো দুর্নীতিগ্রস্ত অফিসার এই কাজে যদি সুদীপ্ত সেনকে সাহায্য করে থাকেন, সে নিশ্চয়ই পানিশমেন্ট পাবেন। সেটা নিয়ে আমাদের তাকে অভিযোগ আরওসির বিরুদ্ধেও আছে, এমনকি সিবিআই এর কলকাতা অফিসের একাংশের বিরুদ্ধেও রয়েছে। না না, আমি তো সিবিআই হোক, আরওসি হোক, সেবি হোক, যারা দোষী তারা সাজা পাবে, এটাই তো সকলের ডিমান্ড ছিল, এর বাইরে তো কিছু না। কিন্তু আমি বলছি, রক্ষকই যখন ভক্ষক, তখন এটা গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ শাস্তি ডিমান্ড করে না? দেখার কথা তারা মিটিং করছেন প্রতারকের সঙ্গে। পুরোপুরি একমত, কারণ রক্ষক ভক্ষক হলে এই জাতীয় লোকেরা যাদেরকে পলিটিক্যাল লিডাররা সাপোর্ট দিচ্ছে, তাদের চুরি দু নম্বরই করতে সাহায্য সুবিধা দিচ্ছে, তারপরে যাদের আটকানোর কথা তাদের মধ্যেও যদি এই নেক্সাসটা গড়ে ওঠে, একটা গ্র্যান্ড অ্যালায়েন্স তৈরি হয়ে যায়। এই গ্র্যান্ড অ্যালায়েন্স তৈরি হয়ে গেলে সে তাদের কাজকর্ম করতে আরো সুবিধা হয়ে যায়, যেটা মানে বারবার উঠে আসছে। আজকে তৃণমূল এবং সারদা নিয়ে নতুন করে আলোচনা করার কোনো অবকাশ নেই, কারণ ইতিমধ্যে এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস এবং সারদার সম্পর্কটার মধ্যে কিচ্ছু বাকি নেই। প্রশ্নটাই একটা জায়গায় রয়েছে। বলি, ও জলের মতো বললো না, আমার এখন মনে পড়ছে কোনো যেখানে মন্ত্রী নাম উঠছে, সেই মন্ত্রী একদিন বলেছিলেন বিন্দু বিন্দু জল থেকে নাকি সাগর হবে। তুমি বিন্দু বিন্দু ভাবে রোজ টাকা নিতে নিতে সাগর চুরি করে দিয়েছো। না, আমি যেহেতু চ্যানেল কোনো নাম বলেনি, সিবিআই কোনো নাম বলেনি, আমি সেই জন্য আমি ওইখানে যাবো না। দেখুন, এখানে একজন ইন্ডিভিজুয়াল মন্ত্রীকে বলে কোনো দোষ নেই, পুরো গোটা দলটাই
মানে যেটা সুমনদা যেখান থেকে অনুষ্ঠানটা শুরু করলেন, একটি রাজনৈতিক দল, সমাজের একটা ধারণা তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে যারা কাজকর্ম করেন তারা সবাই ডিসঅনেস্ট। কিন্তু এই কেসটা পশ্চিমবঙ্গের মানুষ, সারা দেশের মানুষের চোখ খুলে দিল। দলটার মধ্যে যারা বিদ্বজনেরা, কোট আনকোট বিদ্বজনেরা, সে খেলোয়াড়, সে চিত্রশিল্পী, সে আইএস, সে আইপিএস, সে ক্রিকেটার, যেই থাকুক না কেন, যারা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গেছেন প্রত্যেকের নাম উঠে এসছে। এটা কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। দলটার মধ্যে চুরি করার যে প্রবণতা এতটাই প্রগাঢ়, এতটাই গাঢ় ছিল যে যারা যারা সঙ্গে সবাই লাইনে নেমে পড়েছে, সে চিত্রশিল্পী হোক, সে গায়ক হোক। এটা রিতেশ, যেরকম রাজনীতির ক্ষেত্রে সেরকম আরো আরেকটা মারাত্মক ক্ষেত্র আছে দর্শকদের আমি দেখাবো। সেটা হচ্ছে একাধিক জঙ্গি সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠনকেও এই সারদার টাকা পৌঁছে গেছে এবং তাদের রীতিমতো ফান্ডিং করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। দেখুন, সারদা গোষ্ঠীর দ্বারা প্রতারিত হাজার হাজার সাধারণ মানুষের কোটি কোটি টাকা কোনোভাবে সীমান্ত পেরিয়ে জামাতের কাছে পৌঁছেছে কিনা এই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই উঠছে। সূত্রের খবর, বাংলাদেশের গোয়েন্দাদের অনুমান হাসিনা সরকার ফেলার ষড়যন্ত্রে সাহায্য করতেই বিপুল পরিমাণ টাকা ভারত থেকে পাঠানো হয়, যার একটা বড় অংশ সারদার। ইতিমধ্যেই রাজ্যের এক সাংসদের মাধ্যমে টাকা জামাতের কাছে গিয়েছে এমন অভিযোগও উঠেছে। আর সেই টাকা জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়েছে কিনা সেদিকেই নজর গোয়েন্দাদের। সূত্রের খবর, সিবিআই বিষয়টির দিকে নজর রাখছে, প্রয়োজনে এ নিয়ে তদন্তও করতে পারে তারা। তাছাড়া ইডি সারদা কেলেঙ্কারির তদন্তে নামায় সারদার টাকা বাংলাদেশে যাওয়ার সন্দেহ আরও দানা বেঁধেছে, কারণ দুর্নীতির টাকা দেশের সীমানা পেরিয়েছে কিনা বা হাওলা চক্র কাজ করছে কিনা এ বিষয়টি খতিয়ে দেখে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অসমের একটি সংগঠনকেও সারদার চেক মারফত 25 লক্ষ টাকা দেওয়ার তথ্য সামনে এসেছে। এরপরই নড়ে চড়ে বসেছেন গোয়েন্দারা। তাদের বক্তব্য, চেকের মাধ্যমে যদি এত টাকা দিয়ে থাকতে পারেন সুদীপ্ত সেন, তাহলে গোপনে আরও কোনো সংগঠনকে মোটা অঙ্কের টাকা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেই ধরনের সংগঠনের মধ্যে জামাতের মতো মৌলবাদী সংগঠন রয়েছে কিনা, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে কোনোভাবে সারদার সম্পর্ক রয়েছে কিনা, এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে গোয়েন্দাদের মাথায়। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। রিতেশ, আমার দুটো কথা হচ্ছে, এক হচ্ছে যে জেনারেলাইজ করা উচিত হবে কিনা যে একটা রাজনৈতিক দল, কারণ একাধিক রাজনৈতিক দলের নেতাদের ডাকা হয়েছে, এবং দুই হচ্ছে যে কোনো একজন মন্ত্রী, কোনো একজন নেতা, দল তো বলতেই পারে যে বিচ্ছিন্নভাবে নিয়েছে। না না, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে তৃণমূল কংগ্রেসকে একা দোষ দিলে হবে না, কারণ অর্গানাইজেশনটা যখন কাজকর্ম শুরু করেছিল তখন সিপিএম ছিল, তারা প্রথম লজিস্টিক সাপোর্ট দেয়। যদি তারা 2009 থেকে সেই সাপোর্টটা না প্রোভাইড করতো, তাহলে 2011-র পরের ঘটনা সমস্ত তৃণমূল কংগ্রেসের। কিন্তু তার আগে 2 বছর তৃণমূল কংগ্রেস বললো যে 2-1 বিচ্ছিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হতে পারে, নয় তো। এখানে দেখুন, তৃণমূল কংগ্রেস দলটাকে যদি আমরা দেখি, এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছার বিরুদ্ধে কারোর কোনো ক্ষমতা আছে একটা জায়গায় কোনো কাজ করার? সেখানে পুরো দলের মধ্যে সর্বভারতীয় নেতা, রাজ্যের মন্ত্রী, একাধিক মন্ত্রী, আর ঘটনা একজন মন্ত্রী না, একাধিক মন্ত্রী, মেম্বার পার্লামেন্ট, এমএলএ, কার নাম নেই? একটু আপনার কথা একটু আমাকে ইন্টারাপ্ট করতে হবে। 21/10/2014, মাত্র 10 দিন আগে আনন্দবাজার পত্রিকা, আমি একটু আলাদা করছি না, ইডির কবজায় সারদা গার্ডেন্স ও বাজেয়াপ্ত 100 কোটির সম্পত্তি। সারদার আতুর ঘরে এবার হানা দিল ইডি, একবারে যা আছে তাই পড়ছে। সেখান থেকে 100 কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছিল বলে ইডি সূত্রের খবর। 13 বছর আগে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকে জমির ব্যবসা শুরু করেছিল সুদীপ্ত সেন। 2008 থেকে ওই এলাকায় জমির ব্যবসা শুরু করে 2008 পর্যন্ত। সেখানে কি পেয়েছে? বিষ্ণুপুরের ভাষা ও বাগি মৌজায় সারদার প্রায় 1100 একর জমি রয়েছে। এদিনে যে বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকটি পুকুর, 36 বিঘা জমি, 50টি নির্মীয়মান বাড়ি, আরো বহু সম্পত্তি আছে। এটা মিলিয়ে প্রায় 1000 কোটি টাকা। সুতরাং আপনি যদি শুধু বলছেন 2008, এটা 2001 থেকে 2008 পর্যন্ত আনন্দবাজার পত্রিকায়। না না না, আমি প্রশ্ন না, একেবারে বলছেন 8 থেকে 2008 আনন্দবাজার পত্রিকা। সুতরাং 1000 কোটি টাকা এখনো কিন্তু এটা হয়নি। মাত্র 10 দিন আগে এখানে আনা দিয়েছে, 100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে স্টার্টিং। সুতরাং আপনি শুধু বলবেন অমুক, এই যে 27 জনের নাম মানে কালো টাকায়, মানে কংগ্রেস বলছে, মানে বিজেপি বলছে কংগ্রেসকে বেশি লোক আছে কংগ্রেসের, কিন্তু চিদম্বরম বলেছে যারা নিয়েছে বিজেপি। না না, বিজেপি
শুনুন, বিজেপি বলেছে এতে যারা বেশি ভাই, সারদায় ফিরে আসুন। আমার বক্তব্য দাও। কালো টাকা নিয়ে আমরা আলোচনা করব। চিদম্বরম বাবু এই কথা বলেছে, কালো টাকায় পারবো কালো না। টাকা যারা নিয়েছে তারা- কালো টাকা নিয়ে তারা যেদিন আলোচনা হবে ব্যক্তিগতভাবে, সেদিন হবে। এখানেও আমি এখন যেটা বলতে সারদায় চাচ্ছি- ফিরে আসুন। না, আমার কথাটা বলুন। সারদায় ফিরে না, না, আসুন। না, উনি বলছেন এখানে যারা নিয়েছে তারা ব্যক্তিগতভাবে। চিদম্বরম আচ্ছা, বলেছেন, আরেকটা কথা বলছি, আমি আপনাকে বলি, আরেকটা কথা, আমি আরেকটা কথা, একটা কথা বলছেন যে যারা টাকা নিয়েছে ফেরত ওইটাই দাও। বলবো, যেটা সারদার আপনি- ব্যাপারে। আচ্ছা, আমি একটা কথা বলি। আচ্ছা, ফেরতের না, কথা না, আসছে। না, এই যে এই বলছেন, agreement-এ। নলিনী দেবনারায়ণ- চিদম্বরম 1 কোটি টাকা নিয়েছে, এটা ফেরত দেবে তো? কে? নলিনী নলিনী চিদম্বরম, চিদম্বরম 1 আইনজীবী কোটি হিসেবে টাকা বলেছেন নিয়েছে, 1 ফেরত কোটি টাকা। দেবে তো? হ্যাঁ। আর তার টাকাটা কি করে আপনি মাপবেন? গাড়িয়ে পান। ফেরত দেবে তো? তাহলে যে নিয়েছে সেটা আচ্ছা, আপনার আচ্ছা, বেশি টাকা বিক্রি করলে তার সেটা বেশি নিয়েছে কি? প্রথম এটা কি ওনার ফেরত দেবে বক্তব্য তো? যে আমার মতো চিদম্বরম ছোট উকিল হ্যাঁ। 1 বছর ধরে যদি আমি কাউকে অ্যাডভাইস দিয়ে আমি 20 লক্ষ টাকা নিতাম। চিদম্বরম আপনাদের ধারণাই সুপ্রিম কোর্টের ইনকাম ট্যাক্স জমা দিয়েছে গরুন তাহলে মিঠুন চক্রবর্তী 19 লক্ষ টাকা যদি নেয়, আরে আমি তো- তাহলে না না আপনি যদি বলেন আমি আসছি, তাহলে আমি বাবু তাহলে বলছি যারা আমরা। অভিযোগ করছে না এরাও তো সেটা আমি তাই তো বলছি, আমি তাই তো টাকা বলছি আমার কাছে ধরুন সারা থেকে। 1 মিনিট আমার কাছে ধরুন ক্রিমিনাল কোনো অ্যাডভাইস নিতে হলো, আমি তো ফি নেবই, কিন্তু ফিটা যদি 1 লাখ টাকার জায়গায় যদি 1 কোটি টাকা নিই তাহলে কন্ডেমেবল। দাঁড়ান শুনুন, আচ্ছা, বলুন। আপনি প্রেসিডেন্সি কলেজে পড়াচ্ছেন, কাল যদি দেখা যায় প্রেসিডেন্সি কলেজে টেরোরিস্টরা ফান্ডিং করছে, তা আপনার মাইনেটা কাটা হয়ে যাবে? তা তো হয় না। ধরুন আমাদের কোনো আইডিয়া নেই দিল্লির লয়াররা কত করে নেয়। এক একটা লয়ার পার ডে আপনার শুধু হাজিরা দিলে 10 থেকে 12 লক্ষ টাকা এমনও নয়। এই মানুভাই সিংভি এরা সব এরাম নেয়, অরুণ জেটলি মুকুলদত্ত কি? 10 লক্ষ টাকা, case of 65 admission। কোটি টাকা শুধু শুনুন, 65 কোটি Fine, টাকা। আরেকটা কথা আমি যে- এক মিনিট এবার আসছি, আমার সময় তাহলে আপনি আমি মাসদিন আসছি একটা জিনিস একটু। হ্যাঁ। 2001 থেকে যেটা বলা হচ্ছে না, তখন কিন্তু সারদা হয়নি। আমি জমির ব্যবসা করি, জমির ব্যবসা যতদিন ন্যায়সঙ্গতভাবে শুধু না, চলছে আছে। আবাসন, বিশাল বিশাল আবাসন তাই তো করে আবাসন, রেখেছে, কি পরিষ্কার। আশ্চর্য, আবাসন। জমি এবং আবাসন আরে বাবা, মিলিয়ে। সারদার business টা হলো- যেটা আরে হয়ে পরিষ্কার, business- আনন্দবাজার তার পত্রিকায় সাথে- লিখেছে, তার আমি তো সাথে- বলছি। তার আমি তো সাথে- তাই বলছি, আমি এক মিনিট আনন্দবাজার তাই তো পত্রিকায় বলছি আমি। লিখেছে তো। সারদার সেটা টাকাটা, সারদা কবে থেকে এলো? সারদা এলো 2008-এর পর থেকে। গন্ডগোল। মোটেই না। আরে বাবা, আমি এখানে- যদি অনেস্টলি ব্যবসা করি কি আশ্চর্য। বাহ। আমি শুনুন না, Honestly, fine, honestly, 2001 থেকে আমি জমি জমা ব্যবসা করি। একেবারে শেষ। আমার বক্তারা এই পর্বে ঠিক কি বললেন এক নজরে দেখব। কথা বলা একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আমাদের বিষয় পুলিশ নয়, সরকার নয়, মানুষের একমাত্র আশ্রয় এখন আদালত। কিন্তু ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আজকে ঘটনাচক্রে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন। তিনি একসময় কমিটেড জুডিশিয়ারি চেয়েছিলেন, কিন্তু বেশিক্ষণ বেশি দিন সেই অবস্থা ধরে রাখতে পারেননি। জরুরি অবস্থা অবশেষে অবসান হয়েছে। আদালতের অতি সক্রিয়তা নিয়ে প্রচুর সমালোচনা শোনা যায়, কিন্তু আজকে এই 2014-তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আদালতের সক্রিয়তা, বৈপ্লবিক সিদ্ধান্ত ভীষণ ভীষণ দরকার, অন্তত পশ্চিমবঙ্গের মানুষদের। তার কারণ সরকারের ওপর, শাসক দলের ওপর, প্রশাসনের ওপর আস্থা ক্রমশ কমছে, আর সেই নিপীড়িত মানুষগুলোর পেছনে তাদের পাশে দাঁড়াচ্ছেন বিচার ব্যবস্থা, বিচারকরা তাদের রায়দান দিয়ে। কিভাবে এই বদলটা হচ্ছে এবং কেন আদালতের ভূমিকা ক্রমশ আরও সামনে আসছে, আরও জরুরি হয়ে পড়ছে, তাই নিয়ে আজকের এই বিতর্ক। এই অংশের প্রশ্ন। পুলিশ নয়, সরকার নয়, মানুষের একমাত্র আশ্রয় এখন আদালত। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, একদিকে আছেন তথাগত রায় বিজেপি নেতা, আছেন বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, অন্যদিকে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায় আইনজীবী এবং অধ্যাপক মইদুল ইসলাম। আমি শুরুতে দেখাবো যেখান থেকে সিউড়ি আদালতের যে জায়গা থেকে আজকের এই প্রশ্নের প্রত্যক্ষ আমাদের অনুপ্রেরণাটা এসছে, আমাদের প্রশ্নটার কথা মনে করিয়ে দিচ্ছে যে ঘটনা গতকাল এবং আজ। তাই মাখরাকাণ্ডে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তকে ফের গ্রেফতার দেখিয়ে আদালতের তীব্র ভৎসনার মুখে পারুই থানার ওসি এবং তদন্তকারী অফিসার। ওসিকে সরিয়ে দিতে পুলিশ সুপারকে অনুরোধ সিউড়ি আদালতের, সাসপেন্ড করার সুপারিশ এক তদন্তকারী অফিসারকে।
শুক্রবার শুনানির শুরুতেই পারুই থানার ওসি এবং তদন্তকারী অফিসারকে তীব্র ভৎসনা করেন বিচারক। তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি খুব দুর্ভাগ্যজনক, শুধু অভিযুক্তর জন্য নয়, আদালতের জন্যও। এই পরিস্থিতি তৈরি হলো পুলিশ অফিসারদের চূড়ান্ত অকর্মণ্যতার জন্য। এই ঘটনা তদন্তকারী অফিসারের চূড়ান্ত স্বৈরাচারী মনোভাবের পরিচয়। সে কাজে সমর্থন ছিল ওসি। তদন্তকারী অফিসারেরও কড়া সমালোচনা করে বিচারক বলেন, শুধু মন্তব্য করে বা সতর্ক করে ছেড়ে দেওয়াটা সম্ভব নয়। যদি আদালত এক্ষেত্রে কড়া পদক্ষেপ না নেয় তাহলে ভুল বার্তা যাবে। পরবর্তী সময় এ ধরনের কাজ করে সবাই ভুল হয়ে গিয়েছে বলে পার পেয়ে যাবে। তদন্তকারী অফিসার মিথ্যা বিবৃতি দিয়েছেন এবং পুরো ঘটনাক্রমকে ভুলভাবে দেখিয়েছেন। আদালত এই মামলাটি হাইকোর্টের নজরে নিয়ে আসবে। আদালত তদন্তকারী অফিসারকে সরাসরি সাসপেন্ড করার সুপারিশ করছে। পুলিশ সুপারকে অনুরোধ করছি এই কথা ভেবে দেখতে তার পুলিশ বাহিনীতে কোন অফিসারেরা কাজ করছেন এবং তারা আদৌ কাজ করার যোগ্য কিনা। এরপর পারুই থানার ওসিকে তীব্র ভৎসনা করে বিচারক মন্তব্য করেন, অফিসারের দেওয়া নথিতে অন্ধের মতো সই করেছেন ওসি। আদালত সুপারিশ করছে ওসির ভূমিকা খতিয়ে দেখতে পুলিশ সুপার বিভাগীয় তদন্ত করুন। আদালত পুলিশ সুপারকে অনুরোধ করছে কার্তিক মোহন ঘোষকে যত দ্রুত সম্ভব ওসির পদ থেকে সরানোর জন্য। এবিপি আনন্দ। ভগবতী প্রসাদ বাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আদালতের অনুরোধ, নির্দেশ নয়, আদালতের সুপারিশ কতটা রাজ্য সরকার মানতে, কতটা তার বাধ্যবাধকতা আছে নীতি নৈতিকতার দিক থেকে বলুন এবং আইনের দিক থেকে বলুন? তার কারণ এই রাজ্য সরকার কিন্তু একাধিক ক্ষেত্রে, সেটা অম্বিকেশ মহাপাত্র হতে পারে, শিলাদিত্য চৌধুরী হতে পারে, আমরা দেখেছি মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং সুপারিশকেও মানা হয়নি। সুতরাং এক্ষেত্রে আদালতের অনুরোধ বা আদালতের সুপারিশ রাজ্য সরকার মানতে কি বাধ্য? বাধ্য এই কারণে সেকশন 29 অফ দ্য পুলিশ অ্যাক্টে এটা পরিষ্কারভাবে বলা আছে যে যদি পেনাল্টি ফর নেগলেক্ট অফ ডিউটি, এবং সেখানে বলা আছে যে এভরি পুলিশ অফিসার হু উইল বি গিলটি অফ এনি অফেন্স অর ডেরিডিকশন অফ ডিউটি অর উইলফুল ব্রিচ অফ নেগলেক্ট ইত্যাদি কতগুলো ধারা দিয়ে কতগুলো বিধান দিয়েছে, তাহলে তাকে 3 মাস পর্যন্ত জেল দিতে পারে এবং তার 3 মাসের মাইনেও কাটতে পারে। আর কথা হচ্ছে যে 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 ঘটনাটা ঘটেছে, লার্নেড ম্যাজিস্ট্রেট সেটাকে হয়তো খেয়াল করেননি যে এই যে অ্যারেস্ট এবং যে ঘটনাটা ঘটেছে, দ্যাট ইজ ইন ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য প্রভিশনস অফ সেকশন 41 ক্যাপিটাল বি, 41 ক্যাপিটাল সি অ্যান্ড 41 ক্যাপিটাল ডি অফ দি ক্রিমিনাল প্রসিজার কোড। অর্থাৎ কতগুলো প্রসিজার আছে যেগুলো বাধ্যতামূলক প্রসিজার, সেগুলো পুলিশ ইচ্ছাকৃতভাবে ফলো করেনি। দ্যাট, এবং 2 নম্বর হচ্ছে কতগুলো রায় আছে তাতে বলা হচ্ছে পুলিশের যে কেসগুলো পেন্ডিং থাকবে কোর্ট ম্যাজিস্ট্রেটের সামনে, সেখানে ম্যাজিস্ট্রেট আছে সুপারভাইজারি পাওয়ার ওভার দ্য পুলিশ, অর্থাৎ কিনা পুলিশ তার কথা মতন চলতে হবে এবং পুলিশের কোনো এখানে স্বাধীনতা দেওয়া হয়নি টু ইগনোর অর টু ফ্লাউট দি অর্ডার অফ দ্য কোর্ট। আর সেকেন্ড থিং হচ্ছে হাইকোর্টে পাঠাবার কারণ হচ্ছে হাইকোর্টে পাঠানো হয়েছে এই জন্যে লোয়ার কোর্ট বা ম্যাজিস্ট্রেটের পাওয়ার টু ইস্যু কন্টেম্প নেই, সেই জন্য হাইকোর্টে পাওয়ালো যে হোয়েদার দিস অ্যালিগেশন কনস্টিটিউটস কন্টেম্প, তাহলে হাইকোর্ট এখানে কন্টেম্প জুরিডিকশন এক্সারসাইজ করে সব কটাকে জেলে পড়ে দিতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি তথাগতদের কাছে এই কথায় আসবো, সেটা হচ্ছে একজন সাধারণ মানুষ, শাসক দলের তিনি যদি হন তাহলে পুলিশ তাকে অপরাধ করলেও গ্রেফতার করবে না, যদি না হন দরকার হলে 2 বার গ্রেফতার করবে। আমি বলছি যে আদালত ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, যার পেছনে রাজনৈতিক ঝান্ডা নেই, আর কোনো রাস্তা কি খোলা নেই তথাগতদা? রাস্তা খোলা আছে অন্য রাজনৈতিক দলের কাছে যাওয়া, অর্থাৎ রাজনীতিকে অবলম্বন করতে হবে, যেটা একটা সাধারণ মানুষের অধিকার, যে আইনের শাসন পাওয়া। আমাদের যে গণতন্ত্র আছে, গণতন্ত্রের মূল কথা তো আইনের শাসন, রুল অফ ল, কোনো বিশেষ ব্যক্তির শাসন নয়, এমনকি সরকারে আসীন পার্টিরও শাসন নয়, আইনের শাসন, আইনের ওপরে কেউ নেই। এখন এই আইনের শাসন জিনিসটা পশ্চিমবঙ্গে আস্তে আস্তে খুব নেবুলাস হয়ে গেছে আর কি, মানে প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে, এবং পার্টিকে, সরকারকে পার্টির একটা হ্যান্ডমেডেনে, পার্টির একটা অনুচরে পরিণত করা হয়েছে। এইখানে আমি আজকের ঘটনাটা আসতে চাইবো যে কি মারাত্মক ঘটনা, কালকে লকআপ থেকে একজনকে বের করে
তাকে আদালতে দাঁড়িয়ে তদন্তকারী অফিসার ওসি তারা বলছেন যে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ এখানে একজন সাধারণ মানুষের ন্যূনতম যে সংবিধানের দেয়া মৌলিক অধিকার সেইটা ভায়োলেট হচ্ছে না। মানে আমি বলছি যে এটা পুলিশের দ্বারা, আমার ভাষার জন্য মার্জনা করবেন, আমি এরকম তরল শব্দ বলি না, মানে 420 গিরি হয়েছে। লকআপ থেকে কাউকে বের করে তাকে বলা হচ্ছে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, মানে এই তো দিনকে রাত করা। হ্যাঁ, এরকম বিচিত্র জিনিস আমি কখনো শুনিনি। এমনিতে সিপিএম এর আমলেও খুব প্রচুর পুলিশকে অপব্যবহার করা হয়েছে। বাস্তবিক তৃণমূল তো সিপিএম এর কাছ থেকে শিখেছে। তৃণমূল তো মেধাবী ছাত্রী সিপিএম এর একেবারে রাস্তা ফলো করে চলেছেন, কিন্তু এই ধরনের বুদ্ধিহীন আচরণ, যেটা শুধু দিনকে রাত করা নয়, সেই দিনকে রাত করে ধরা পড়ে যাওয়া, এই রকম বুদ্ধিহীন আচরণ কি করে পুলিশ করলো আমার মাথায় আসছে না। এর দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে পুলিশ এতটাই অপদার্থ হয়ে গেছে, আর দ্বিতীয় ব্যাখ্যা হতে পারে যে পুলিশ ঠিক করেছে যে আমরা চোখ বুজে হুকুম তামিল করব। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। সুব্রত বাবুর কাছে আসবে। সুব্রত বাবু, এই আপনাদের সঙ্গে একজন অধ্যাপক সরকারের বিরুদ্ধে মুখ খোলেন, তার বিশ্লেষণ বলেন, হঠাৎ পুলিশ একদিন তাকে ফোন করে বলল, মানে আমি এই জন্যই ব্যক্তি মানুষ নিয়ে আসছি যে এতটাই কি রাজ্যের মানুষের অসহায় অবস্থা। এই টিভি চ্যানেল থেকে ধরুন বাড়ি গেছেন, তাকে বলা হচ্ছে যে আপনার গাড়ি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে, আপনি অমুক থানায় আসুন। এবং তারপরে তিনি যখন যাচ্ছেন পরের দিন সকালে, তাকে বলা হচ্ছে না তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি নাকি দুটো লরিওয়ালার পুরনো মোবাইল এবং 1,500 টাকা চুরি করেছেন। আমি বলছি যে এক্স্যাক্টলি এই দিনকে রাত করার ট্র্যাডিশনটা কি শুরু হয়ে গেল? না, শুরু হচ্ছে তথাগত বাবুর ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে হয়েছেন। তথাগত রায়ের সঙ্গে আমার রাজনৈতিক দ্বিমত আছে, অনেকের থাকতে পারে। ব্যক্তি তথাগত রায়কে তো শ্রদ্ধা করি, অস্বীকার করে অসম্ভব পণ্ডিত মানুষ, কেউ তো বিশ্বাস করবে না সুমনবাবু যে উনি ডাকাতি। তথাগতবাবু আপনার মনে আছে আপনাকে গ্রেপ্তার করা হলো হুগলিতে, অ্যাটেম্পট টু মার্ডার প্লাস ডাকাতিও ছিল। মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা করা ছিল। খুব দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে যে ক্যাপশনটা নিয়ে আপনাদের আলোচনা হচ্ছে, একটু আমি দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে যে আদালত নির্ভর করলে তো আমাদের শুধুমাত্র লাভ হবে না যদি এক্সিকিউট না করা যায়। বনকে নিষিদ্ধ করার জন্য একটা জনস্বার্থ মামলা হয়েছিল। আজকে তৃণমূলের যিনি সাংসদ, সংখ্যালঘু সম্প্রদায়ের এক মানুষ, এখন মাননীয় বিচারপতি অজয়নাথ রায় বলেছিলেন আমি এমন কিছু রায় দিতে চাই না যে রায়টাকে বাস্তবায়িত করা যায় না। কিন্তু আজকে কার্যক্রম ক্ষেত্রে সবচেয়ে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, একটা উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে লোয়ার জুডিশিয়ারি টোটালি স্কেয়ার্ড। সেখান থেকে বেরিয়ে এসে এই যে রায়টা যেটা দিয়েছেন, এটা আমি প্রায় 30 বছর ওকালতি করছি সুমনবাবু, আমি দেখলাম যে এটা কিন্তু একটা অভাবনীয় বিষয়। এই কারণে যে লোয়ার জুডিশিয়ারি কি করবে, ম্যাক্সিমাম হুজুর ভুল হয়ে গেছে, ঠিক আছে ছেড়ে দিন, আচ্ছা ঠিক আছে, ওই অবধি। কিন্তু তার সাহসটাকে ভরসা করে, নিজের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে আইনের মধ্যে থেকে, যেটা ভগবতীদা বলেন সঠিকভাবে, যে আমি আপনাকে আরেকটা সাম্প্রতিক উদাহরণ দিই। সুদীপ্ত ঘোষ, অনুব্রত মণ্ডলের ডান হাত, সেই সরকার তার জামিনের আবেদন খারিজ করে দিল এই লোয়ার কোর্টের মাননীয় বিচারপতি। এবং সেখানে সবচেয়ে জিনিস সরকারি উকিল কিন্তু সমর্থন করলেন বেনাজিরভাবে, একদম। তবে একটা তিনি আবেদন করলেন, সরকারি একটা জিনিস যুক্ত না করে পারছি না, যিনি এসপি কে রিকোয়েস্ট করেছেন মাননীয় বিচারপতি, আপাতত মনে হতে পারে অপ্রাসঙ্গিক, কিন্তু এই মাকড়া গ্রামকে কেন্দ্র করেই থেকে গ্রেপ্তার করা হলো দুবার। যারা পার্টির ক্যাডাররা ঢুকলেন, যেটা সিপিএম এর সম্বন্ধে অভিযোগ ছিল নন্দীগ্রাম থেকে বিভিন্ন জায়গায়, আপনি দেখুন অনুরূপ নয়। সেখানে হচ্ছে এই অলোক গাজুরিয়া অ্যালাউ করলেন, ডিএসপি অ্যালাউ করলেন আনন্দ রায়, আর সেখানে তথাগত বাবু কি বিমান বোস কি রাহুল সিনহা কি প্রদীপ ভট্টাচার্য কি তাদের ঢুকতে দেওয়া হলো না। সেই ক্ষেত্রে আপনাদের মনে আছে যে রাজ্যপাল বলেছিলেন যে হার হিম করা সন্ত্রাস। আমি আমার দায়িত্বে যেহেতু আত্মসমালোচনা করছি এবং গঠনমূলক সমালোচনা যতটুকু আমি আইন জানি সেটা আদালত অবমাননা হলেও আমি নিরুপায়। কলকাতা হাইকোর্টের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে আছেন তারা দেখেছেন 2-3 লোক কিভাবে মারা গেছে। শতপ্রণোদিত হয়ে আমি আশা করেছিলাম নন্দীগ্রামের মতন কলকাতা হাইকোর্ট মাননীয় প্রধান বিচারপতি এই ব্যাপারে হস্তক্ষেপ করবেন, এক,
এবং আজকের মাননীয় রাজ্যপাল তিনি সরাসরি কোনো মন্তব্য করবেন, আমি যদ্দূর স্মৃতি যদি আমার সঙ্গে ঠিক থাকে। আমি সুব্রত বাবু আই বেগ টু ডিফার, তার কারণ রাজ্যপাল সাংবিধানিক একটা পদে রয়েছেন, এই সরাসরি মন্তব্য করার একজন যদি লিবার্টি নিয়ে থাকেন, আমি বলছি তিনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তিনি নিতেই পারেন, কিন্তু আপনি একটা সম্পূর্ণ ব্যতিক্রমী ঘটনাকে আরেকজন রাজ্যপাল যিনি সাংবিধানিক সীমার মধ্যে আছেন তার কাছে কি করে? না, সংবিধান যদ্দূর জানি সুমন বাবু, আবার বলি সেখানে শুনুন, সেটা হচ্ছে তাহলে এই কথাগুলো কোনো চ্যানেল, সেই সময় আমি যতদূর জানি চ্যানেলের জন্ম হয়েছিল, কেউ তো বলেননি। 2007 সালে রাজ্যপাল যে বিবৃতি দিয়েছে, আমি বলছি আপনার কথা মাথায় রেখে বলি, তাহলে সংবিধান যদি আমি দুজন বক্তার কাছে যাব, আমি আপনাকে শুধু স্মরণ করে দিচ্ছি, আনন্দবাজার পত্রিকায় সম্পাদকীয় লেখা হয়েছিল যে রাজ্যপাল একটা সাংবিধানিক পোস্ট, সাংবিধানিক পদ, এবং তার পাবলিক বিবৃতি দেয়া কতটা সংবিধান সম্মত সে নিয়ে বিতর্ক হোক। আমি আপনাকে স্মরণ করে দিই। বিমল বাবু, এই আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দিচ্ছে না যে পুলিশের ক্যালাসনেস কোথায় পৌঁছেছে? আপনার একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে রাজ্যপালের সাংবিধানিক অধিকার নিয়ে আমি এই মুহূর্তে কোনো প্রশ্ন করতে চাই না, সেটা সম্পূর্ণ বাইরে রাখা ভালো, আজকের বিতর্কের বিষয় নয়, বা হাইকোর্টের ভূমিকা কি হওয়া উচিত আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করবো না। না, এটা আমার মত, আমি ডিফার করছি, আমি ডিফার করা যায় অধিকার নিয়ে আমি প্রশ্ন করবো না, আমি সাধারণভাবে করিও না, কোর্টের ব্যাপারে আমি কথা বলি না। দেখুন, আজকের এই যে ঘটনা বা গতকাল কোর্ট যেটা মত প্রকাশ করেছিলেন, আজকে খবর কাগজে পড়েছি এবং আজকে যা ঘটনা শুনলাম, আমার একটা জিনিস স্পষ্ট হচ্ছে, যে কোনো প্রশাসনের দুটো জায়গা আছে, দুটো পার্ট আছে। একটাকে আমরা বলি রাজনৈতিক প্রশাসন বা পলিটিক্যাল এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ বা স্থায়ী প্রশাসন। পলিটিক্যাল এক্সিকিউটিভে যারা আসেন তারা আসেন যান, কারণ তারা নির্বাচিত, 5 বছর বা তার আগে চলে যেতে পারেন, কিন্তু এই স্থায়ী প্রশাসন তারা কিন্তু থাকবেন, এবং এরাই হচ্ছে সরকারের চোখ কান নাক, এদের দিয়েই সরকার দেখে। এই জায়গাটা যদি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু সরকারের পক্ষে সরকার চালানো মুশকিল হয়ে যায়। এই যে পুলিশ অফিসাররা এই যে ভুলগুলো করলেন, এই ভুলগুলো মানে একটা বাচ্চা ছেলেও বলবে এরকম ভুল করে ধরা পড়ে যাবে। একটি লোক আগের দিন অ্যারেস্টেড হয়েছে মানে যাকে অ্যারেস্ট করা হয় তার তো কিছু প্রমাণ থাকে, যখন অ্যারেস্ট করা হয় কিছু লেখালেখি হয়, কেস ডায়েরি হয়, তার একটা কপি তার লোকজন পেতে পারে, অনেক কিছুই থাকে। অর্থাৎ লোকে জানছে যে একটি লোক অ্যারেস্টেড হয়েছে, তারপরের দিন তাকে লকআপ থেকে তুলে এনে দ্বিতীয়বার অ্যারেস্ট করা, এটা একটা স্টুপিড কাজ। এটা কি মানে আমরা সকলেই জানি, এমনকি আমার ছোট বাচ্চা ছেলেও বলতে পারবে যে এটা একটা স্টুপিড। কিন্তু এখানে পুলিশ জানতো না। আমার এখানে একটা প্রশ্ন আছে আপনাকে, সেটা হচ্ছে সরকারের ভূমিকা সরকার কি পালন করছে? আমি এই জন্য বলছি যে পুলিশের পার্ট আপনি বললেন, সমালোচনা করলেন, ফাইন, কিন্তু কেন সুমোটো ব্যবস্থা নেওয়া হলো না? কেন আদালতকে বলতে হচ্ছে যে ওদের সরিয়ে দিন? ধরুন আরাবুল ইসলামে, যেটা সমস্ত টিভি ক্যামেরার চ্যানেলেও আছে, যেটা হচ্ছে যে থানায় যখন যাচ্ছেন অভিযোগ করতে, সেই থানায় আরাবুল ইসলাম বসে আছেন, আরাবুল ইসলামকে দল অবশেষে বহিষ্কার করলো, কোন পুলিশ কর্মী ওসি কারোর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হলো না। ঠিক, আমি বলি প্রথম আরাবুল দোষী হলে সেই পুলিশ কর্মী সমান না। আমি আইনের চোখে বলি, আরাবুল ইসলাম থানায় গেছেন মানে পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন ওটা বলে না। না, আমি এফআইআর ছিঁড়ে ডাস্টবিনে ফেলেছে পুলিশের সামনে, ঠিকই, এটা ঠিক, কিন্তু এটা নিশ্চয় একটা অন্যায়, কিন্তু সেই অন্যায়টা দেখাবে কে? পুলিশ তো দেখাবে, পুলিশ কি ব্যবস্থা কোন ভিত্তিতে নেবে? আমি আপনাকে বলি, গত 3 মাসে কম্পালসারি ওয়েটিং এ অনেকে বলছেন, আমি বিতর্কে যাচ্ছি না, যে পার্টির স্বার্থ পূরণ করার ক্ষেত্রে করতে পারেননি বলে কতজন কম্পালসারি। আমি মেনে নিচ্ছি, আমি জিনিসটা মেনে নিচ্ছি, আমি জাস্ট যে কথাটা শুরু করলাম ওটা শেষ করি। সেটা হচ্ছে এই যে এই পার্মানেন্ট এক্সিকিউটিভ যারা পুলিশ যাদের মধ্যে পড়ছে, তারা কিন্তু সরকারের চোখ কান নাক, সরকার তাদের দিয়েই দেখে, এবং এরা প্রত্যেকে অভিজ্ঞ, যাকে তাকে কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার করা হয় না, কিছুদিন অভিজ্ঞতা থাকে এবং পুলিশের একটা ট্রেনিং হয়। আমার বক্তব্য, যদি উল্টো দিক দিয়ে দেখি, যে সরকারকে যদি এই এক্সিকিউটিভ নিয়ে চলতে হয়, এই পার্মানেন্ট এক্সিকিউটিভ নিয়ে চলতে হয়, এটা কোনো সরকারের পক্ষে কিন্তু সরকার চালানো মুশকিল। ন্যাচারালি বর্তমান সরকার যারা চালাচ্ছেন তাদের একটা সময় হয়ে এসছে গোটা সরকারি কাঠামোটাকে, বিশেষত পার্মানেন্ট এক্সিকিউটিভকে একেবারে নতুন করে তৈরি করা। কারণ আমার বলুন, গ্রামের বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, 3 জন মানুষকে আমরা হারালাম, পুলিশ গ্রামে ঢুকলো, আমি একটা জিনিস যোগ করছি এবং ওর কাছে একটা প্রশ্ন রাখছি, যে পার্মানেন্ট এক্সিকিউটিভকে নিয়ে সরকার
সরকারের চলতে সমস্যা হচ্ছে, এইটাই বড় সমস্যা। এই পার্মানেন্ট এক্সিকিউটিভ তো সরকারই তৈরি করেছে, এই পার্মানেন্ট এক্সিকিউটিভের স্বভাব তো সরকারই নষ্ট করেছে। এদের রাজনৈতিক প্রয়োজনে অপব্যবহার করে তো সরকারই এদের এরকম বানিয়েছে। সরকার, আমি স্মরণ করিয়ে দিই যে জয়রমনকে কে সরিয়েছে, দময়ন্তী সেনকে কে সরিয়েছিল, কিসের জন্য? তৃণমূলকে যেহেতু সার্ভ করতে পারেনি মুর্শিদাবাদে, অধীর চৌধুরীকে টাইট দিতে পারেনি, তাই বসুন্ধরার লোকে বলে দুর্জনের মার্জনা করবেন যে হুমায়ুন কবির একদা নাকি বামের সঙ্গে যুক্ত ছিলেন, বর্ধমানে যখন এসপি ছিলেন, তাকে সরিয়ে দিলেন মমতা ব্যানার্জির সরকার। কতজন কম্পালসারি ওয়েটিং এ? কেন না তৃণমূলের পারপাসটা সার্ভ করতে পারে। আমি যা পার্মানেন্ট এক্সিকিউটিভের অবস্থা দেখছি, তাহলে সবাইকে সরিয়ে দিতে হয়, তাহলে তো সরকার চলে না। আমি বলছি সরাবে কেন, শাস্তি দেবে, শাস্তি নিশ্চয়ই দেবে। এবং আমি আপনাকে বলছি যে 2-3টে দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় তাহলেই সিস্টেমটা অনেকটা থাকবে। বোধ হয় না 2-3টে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে যদি সিস্টেম ঠিকঠাক চলতো, তাহলে বোধ হয় মানে অত রেডিমেড সমাধান। এবার আমি আপনাকে উল্টো বলি যে তৃণমূলের সশস্ত্র বাহিনীকে মাকড়া গ্রামে ঢুকতে দিয়েছে বলে তার শাস্তি থাকবে, আরাবুল ইসলামকে শাস্তি দেয়নি, তাকে থানায় বসিয়ে রেখেছে বলে চাকরি থাকবে, এইটা হয়েছে না। এটা আপনি একটা দিক দিয়ে বলছেন, একটা ব্যাখ্যা করছেন। ফেস ভ্যালুতে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে সরকারকে কিন্তু তার স্থায়ী প্রশাসনকে, আমি যদি সরকারের দিক দিয়ে ব্যাপারটা দেখি, আর যদি সরকার বলে আমি ইনহেরিট করেছি এইরকম একটা প্রশাসন, যে প্রশাসন অপদার্থ, এই প্রশাসনকে ঠিক করতেই আমার সময় লাগছে, আমি চালাবো কি করে, এটাও কিন্তু সরকারের দিকে ভাবা যায়। বলার সুযোগ পাবেন না, আমি একবার মইদুলের কাছে যাবো। এটা আমি একটা কথার সঙ্গে একমত, প্রশাসনের দিক দিয়ে চেষ্টা থাকা উচিত, চেষ্টা না থাকাই চেষ্টা আছে কি সরকারের তরফে। এই প্রশাসন কিন্তু এই সরকার ইনহেরিট করেছে আগের সরকারের কাছ থেকে। এই টোটাল ফুটি কিছু বলেননি, একটা টোটাল ফুটি ফাটা প্রশাসন। একেবারে আমি পরিষ্কার বলছি যে 3 বছর হলো এই সরকার এসেছে, বিপুল জনসমর্থন নিয়ে এসেছে এবং এতজন মানুষ এই সরকারকে ভোট দিয়েছে। আমি গণতন্ত্রের দিক থেকে দেখছি যে গণতন্ত্রের পক্ষে কতটা শুভ যে এই সরকার, এই রাজ্য সরকার, এই শাসক দল, তার উপর মানুষ ভরসা পাচ্ছেন না, আদালতে ছুটে যেতে হচ্ছে। এটা তো কোথাও গণতান্ত্রিক কাঠামোটাকেও নড়বড়ে করে দিচ্ছে। একদম রাজ্যে গত কয়েকটা বছরে গণতান্ত্রিক পরিবেশ তো নষ্ট হয়েইছে, কিন্তু এখন যেটা নতুন করে যেটা হচ্ছে সেটা হলো যে একদিকে আপনার যে শাসক দলের তরফ থেকে পুলিশ কিছু কিছু ব্যাপারে কাজ করছে, যেখানে পুলিশ কাজ করতে পারছে না সেখানে আবার লুম্পেনরা কাজ করছে। ফলে একটা লিগাল একটা ফোর্স আর একটা ইলিগাল কিংবা বেআইনি ধরনের একটা ফোর্স, এইরকম দুটো ফোর্সের মাঝে গিয়ে এখন আপনার রাজনীতি, আজকের পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হচ্ছে। এবং একটা ফিয়ার সাইকোসিস কোথাও তৈরি হয়েছে, যে পুলিশকে আপনি বললেন যে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিচ্ছে কিংবা ট্রান্সফার করে দিচ্ছে, দময়ন্তী সেন হচ্ছে কিংবা আর কে প্রশ্নন্দা, তিনি উল্টোটা কোনোটাই হচ্ছে, আবার কোনোটাই হয়তো আবার উল্টোটা হচ্ছে, দলকে সাহায্য করলে কোনোটাই না প্রমোশন হবে। দাঁড়াচ্ছে যে পুলিশের কাজ করছে না, শাসক দলও হচ্ছে বিধাননগর কমিশনার থেকে এসপি হবে, শাসক দলও তাদের আইনগত মানছে না, কারণ সেখানেও আবার একটা মানে অত্যন্ত স্থূল জনমোহিনী রাজনীতি কাজ করছে, যে মানুষের ভোটে আমি জিতে আসা মানেই হচ্ছে আমি এখন আইন কানুন মানবো না, আমি সবার ঊর্ধ্বে হয়ে গেলাম। এবং সাংবিধানিক যে কাঠামো, সেখানে যে সেপারেশন অফ পাওয়ার, যে পলিটিক্যাল এক্সিকিউটিভ সে তার মতো করে কাজ করবে, লেজিসলেচার তার মতো করে কাজ করবে এবং জুডিশিয়ারি তার মতো করে কাজ করবে, কিন্তু মানুষ যখন অন্য কোথাও যখন বিচার পাচ্ছে না, তখন সভাপতি সে আদালতের কাছে যাচ্ছে। ফলে এই ব্যাপারটা কিন্তু খুব একটা অসুস্থ জিনিস হচ্ছে। এবং এটা যেটা হচ্ছে যে গত এই মাত্র 3 বছরেই যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে, হয়তো এরকম লোকে ভাবেনি। সেটা আমার ধারণা তৃণমূল কংগ্রেসের দলটার চরিত্র যেরকম, যে তার তো সাংগঠনিক যে কাঠামো তার তো সেরকম কোনো শক্তপোক্ত নয়, মজবুত নয়, সেটা যে তার শিকড়টা খুব গভীরে আছে, এবং আদর্শগত তো নীতি তো কিছু নেই, কারণ পুরো ব্যাপারটাই শর্ট টার্ম ট্যাকটিক্স, মানে কৌশলের উপর নির্ভর করে আছে। এই যে প্রশাসনের মানুষগুলো কিন্তু অনেকদিন ধরে চাকরি করছে, না ন্যাচারালি এর একটা তৈরি হওয়ার জায়গা, এটা তৈরি হওয়ার জায়গা, আগে সরকার দায়িত্ব, উনি বলছেন যে প্রশাসন একটি ধারাবাহিকতা, আমি জনপ্রশাসনকে স্বরাষ্ট্রমন্ত্রী তো কোনো মহাসনের একটি ধারাবাহিকতা, আপনি বলছেন বিমলদা একটি স্বরাষ্ট্রমন্ত্রী করে সেই বললেন না কেন উদ্দেশ্যে পরিণত হয়েছে, না একটা জিনিস এই প্রশাসন হাতে পেলে ভগবানও চালাতে পারে, কেন একটা জিনিস স্বরাষ্ট্রমন্ত্রী নীরব কেন বাঁকড়ার ব্যাপারে, সুব্রত শাহরুখ খানের 40 বছর ধরে বাঁকড়ায় যাওয়ার ব্যাপারে
তিনি 1 মিনিট কেন আগ্রহ প্রকাশ করছেন না? এটা তো রাজনৈতিক কমেন্ট আপনি করতেই পারেন, বাস্তবে এটা তো পলিটিক্যাল কমেন্ট আপনি করতেই পারেন, আমি করছি না। বললে পথ অবরোধ করতেন, আজকে 3 জন তরতাজা যুবক মারা গেলেন, কেন মুখ্যমন্ত্রী নবান্নে আমার সময় একেবারে শেষ। আমার সম্মানীয় বক্তারা ঠিক কি বললেন এক নজরে দেখব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামী সপ্তাহে সোমবার ঠিক রাত 8টায়। ঘণ্টাখানেক সঙ্গে থাকবো আজ। ভালো থাকবেন এবং শুভরাত্রি। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আ সুপার স্পেশালিটি হসপিটাল উইথ ট্রমা কেয়ার অ্যান্ড হার্ট ইনস্টিটিউট।